Welcome, dear friends, for the students of class 12. Today I am going to discuss about an extraordinary beautiful poem, Asleep in the Valley, written by Jean-Nicolas Arthur Rimbaud. ফরাসি কবি আর্থার র্যাবো মার্ভেলাস অফ ফ্রেঞ্চ পোয়েট্রি অর্থাৎ ফরাসি কবিতার বিস্ময় বালক বলে পরিচিত। আবার ভিক্টর হুগো তাকে বলেছিলেন ইনফ্যান্ট শেক্সপিয়ার। আসলে কবি আর্থার র্যাবো অল্পকাল জীবিত ছিলেন এবং ওই সময়কালের মধ্যে তিনি তার লেখনীর অভিনবত্বে সমগ্র বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। প্রতিভাধর এই কবি 1854 সালের 20 অক্টোবর উত্তর পূর্ব ফ্রান্সের আর্ডেন্সের থালভিলে জন্মগ্রহণ করেন। পিতা ফ্রেডরিক র্যাবো ছিলেন একজন আর্মি ক্যাপ্টেন। কবির যখন বয়স মাত্র 6 বছর তখন তার বাবা ফ্রেডরিক র্যাবো সংসার ত্যাগ করে চলে যান। ফলে তাদের পরিবার আর্থিক সংকটের সম্মুখীন হয়। অবশ্য আর্থার র্যাবো অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, প্রচুর পড়াশোনা করতেন। মাত্র 13 বছর বয়স থেকেই তিনি লেখালেখির কাজ শুরু করেন এবং বেশ কিছু পুরস্কারও অর্জন করেন। 16 বছর বয়সে তিনি তার প্রথম কাব্য প্রকাশিত করে বিশ্ববাসীকে অবাক করে দেন, কিন্তু বেশি দিন লেখালেখির কাজ তিনি চালিয়ে যেতে পারেননি। মাত্র 21 বছর বয়সেই লেখালেখির পাঠ চুকিয়ে দেন। পিতা ফ্রেডরিক র্যাবোর মতো তারও প্রথম দিকে যুদ্ধ সম্বন্ধে একটা ভালো ধারণা ছিল। কবির যখন বয়স 19 বছর তখন ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কবি তার বাবার মতোই ওই যুদ্ধে যোগ দেন, কিন্তু যুদ্ধের ভয়াবহতা বীভৎসতা কবিকে যুদ্ধের প্রতি বিরূপ করে তোলে। আমাদের পাঠ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি সম্ভবত তারপরেই তিনি রচনা করেন। এই মহান কবি 1891 সালের 10 নভেম্বর মাত্র 37 বছর বয়সে বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হল দ্য ড্রাঙ্কেন বোট, ড্রাঙ্কেন মর্নিং, ডিপার্চার, ডন, এ উইন্টার ড্রিম, বিং বিউটিয়াস, এরকম আরও কিছু আছে। এবার কবিতায় আসি। কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি কবি ফরাসি ভাষায় লেখেন, নাম দেন লে ডারমোর ডু ভ্যাল। এটি ইংরেজিতে অনুবাদ করেন জার্মান বিদেশ মন্ত্রকের একজন অনুবাদক পল ওট্টো স্মিট এবং নাম দেন দ্য স্লিপার ইন দ্য ভ্যালি। পরে কবিতাটির নাম দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে নিদ্রিত, ইন দ্য ভ্যালি মানে উপত্যকায়। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে উপত্যকায় নিদ্রিত। কবিতাটি একটি পেত্রাকীয় সনেট, আমরা তার গঠনেও দেখতে পাব। এবার কবিতায় আসা যাক। A small green valley where a slow stream flows
and leaves long strands of silver on the bright grass. A small green valley, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ধীর নদী প্রবাহিত, and leaves long strands of silver, এবং ফেলে রাখে লং স্ট্যান্ডস অফ লিভ, একটি দীর্ঘ রূপালি ফিতে। কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। একটা প্রকৃতির বর্ণনা। কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, তোমরা সিনেমা দেখছো ভাবো, আলোটা এসে পড়ছে প্রথমে স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে এ স্লো স্ট্রিম, একটি ধীর নদী প্রবাহিত হচ্ছে আর ফেলে রাখছে একটি লম্বা রূপালি ফিতে। লিভস ফেলে রাখে লং স্ট্যান্ডস অফ সিলভার, একটি দীর্ঘ রূপালি ফিতে। কোথায় ফেলে রাখে? অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। চারিদিকে উজ্জ্বল ঘাস, আর তার মাঝখান দিয়ে একটা ছোট্ট রূপালী নদী বয়ে যায় ধীরভাবে। কি সুন্দর বর্ণনা দেখো। ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতমালার উপর থেকে, ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতমালার উপর থেকে স্ট্রিম ঝরে পড়ে। কি ঝরে পড়ে? দ্য সানস রেজ, সূর্যের রশ্মি। দে ফিল, তার পূর্ণ করে দ্য হলো, গর্তগুলো। পাহাড় তো উপত্যকা, পর্বতমালা, সেই খাঁজগুলো, গর্তগুলো যেখানে সহজে আলো প্রবেশ করে না, জোরালো সূর্যের আলো সেগুলোকেও আলোকিত করে তুলছে। তাই সেই হলোগুলো, সেই গর্তগুলো, সেই খাঁজগুলো পূর্ণ করে ফুল অফ লাইট, পরিপূর্ণ আলোয়। পর্বতমালা থেকে ঝরে পড়া সূর্যরশ্মি গর্তগুলোকে পূর্ণ করে পরিপূর্ণ আলোয়। এই চার লাইনে আমরা প্রকৃতির কথা পেলাম। কি পেলাম? আলো এসে পড়ছে প্রথমে স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা। সেখানে কি দেখছি আমরা? হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটি ধীর নদী প্রবাহিত হয়, আর and leaves long strands of silver, একটি লম্বা ফিতে ফেলে রাখে on the bright grass, উজ্জ্বল ঘাসের উপর। আর from the mountain top, পর্বতমালার উপর থেকে স্ট্রিম ঝরে পড়ে the sun's rays, সূর্যের রশ্মি। আর সেই সূর্যের রশ্মি ফিল দ্য হলো, গর্তগুলোকে পূর্ণ করে ফুল অফ লাইট, পরিপূর্ণ আলোয়। সুন্দর প্রকৃতির বর্ণনা। আবার দেখো, এ সোলজার, একটি সৈনিক, ভেরি ইয়ং, খুব কম বয়সী, অল্প বয়সী, লাইস, শুয়ে থাকে, ওপেন মাউথ, খোলা মুখে, মুখ খোলা করে শুয়ে থাকে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে ফার্নের তৈরি একটি বালিশ, ফার্নের তৈরি, প্রকৃতি মাথার নিচে একটা বালিশ দিয়ে দিয়েছে। অ্যাসলিপ, ঘুমায়। দেখো, প্রথমে বললাম শুয়ে আছে, দূর থেকে দেখলে মনে হবে শুয়ে আছে। কবি যেন দেখো দূরের থেকে দূরে আছেন, আস্তে আস্তে কবি তার কাছাকাছি আসছেন।
প্রথমে তিনি ভাবছিলেন যে তিনি সৈনিকটি শুয়ে আছে, যেই কাছে এলেন বুঝতে পারলেন যে সৈনিকটি ঘুমাচ্ছে, অ্যাসলিপ, নিদ্রিত রয়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘন ঝোপঝাড়ের মধ্যে প্রসারিত হয়ে আছে। পেল বিবর্ণ দেখাচ্ছে তাকে। ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার উষ্ণ সবুজ সূর্য স্নাত বিছানায় সে ঘন ঝোপঝাড়ের মধ্যে প্রসারিত হয়ে আছে, বিবর্ণ হয়ে। প্রকৃতি তাকে আশ্রয় দিয়েছে। তার বালিশ হচ্ছে ফার্নের তৈরি, আর তার বিছানা উষ্ণ সবুজ সূর্য স্নাত। প্রকৃতি মাতার কোলে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। কি সুন্দর ছবি! হ্যাঁ, এই 4 লাইনে আমরা পাচ্ছি যে কবি যেন দূর থেকে তাকে প্রথমে দেখেছেন, দেখে মনে হয়েছিল সে খোলা মুখ নিয়ে শুয়ে আছেন। তারপর আস্তে আস্তে যখন কাছে এলেন, দেখলেন যে সে ঘুমিয়ে আছে। প্রথমে শুয়ে আছেন মনে হয়েছিল কবির, তারপর তিনি দেখছেন যে সে ঘুমাচ্ছে। আর প্রকৃতি দিয়েছে ফার্নের বালিশ আর সবুজ উষ্ণ সূর্য স্নাত বিছানা। His feet among the flowers, তার পাগুলো ফুলের মধ্যে। He sleeps, সে ঘুমায়। His smile, তার হাসি, is like an infant's smile, infant's apostrophe, শিশুর হাসির মতোই তার হাসি। শিশুর হাসি পবিত্র, শিশুর হাসি নির্মল। সেরকম এই সৈনিকটির মুখেও যেন সেই শিশুর হাসি লেগে রয়েছে। জেন্টল, উইদাউট গাইল, কোমল, কপটতাহীন সেই হাসি, পবিত্র সে হাসি। এই 2 লাইন দেখছি আমরা। সৈনিকটির বর্ণনা দিয়েছেন এই 2 লাইন, তার আগের 4 লাইন 6 লাইন। His feet among the flowers, তার পাগুলো ফুলের মধ্যে। He sleeps, সে ঘুমায়। His smile, তার হাসি কেমন? is like an infant's, শিশুর হাসির মতো, একটা শিশুর হাসির মতো। জেন্টল, উইদাউট গাইল, কপটতা, গাইল মানে কপটতা, উইদাউট গাইল, কপটতাহীন। কবির আবার মায়া হলো যেন এই অল্প বয়সী সৈনিকটির প্রতি। আরে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, প্রকৃতি মাতার কোলে শান্তিতে ঘুমাচ্ছে। তাই কবি প্রকৃতিকে বলছেন, ও নেচার, ওহে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, তুমি তাকে উষ্ণ রাখো, তার যেন ঠান্ডা না লাগে। প্রকৃতিকে অনুরোধ করছেন কবি। The humming insects don't disturb his rest, গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামের ব্যাঘাত ঘটায় না। He sleeps, সে ঘুমায়। In sunlight, সূর্যের আলোয় সে ঘুমায়। One hand on his breast, একটা হাত তার বুকের উপরে। একটি অল্প বয়সী সৈনিক, প্রথমে কবি দূর থেকে দেখছিলেন, সে শুয়ে আছে খোলা মুখ নিয়ে।
আস্তে আস্তে কবি কাছে আসছেন, দেখছেন তার মাথার নিচে ফার্নের বালিশ, সে সবুজ উষ্ণ বিছানায় বিবর্ণ হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আস্তে আস্তে কবি আরও কাছে আসছেন, দেখছেন তার পাগুলো ফুলের মধ্যে রয়েছে, সে ঘুমাচ্ছে, তার হাসি একটা শিশুর মতো, যা কোমল এবং কপটতাহীন। অল্প বয়সী সৈনিকটিকে প্রকৃতি মাতার কোলে এইভাবে শান্তিতে ঘুমোতে দেখে কবির মনে হলো যদি ওর ঠান্ডা লেগে যায়, তাই প্রকৃতি মাতাকে অনুরোধ করছে, ও নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। তাকে উষ্ণ রাখো হে প্রকৃতি, তার ঠান্ডা লেগে যেতে পারে। সে এত গভীর ঘুমে ঘুমাচ্ছে যে গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। সূর্যের আলোয় সে ঘুমায়, তার একটা হাত থাকে বুকের উপরে, অ্যাট পিস, শান্তিতে। দেখো এতটা পর্যন্ত যে কবিতাটা পড়লাম আমি, হ্যাঁ, একটা সুন্দর শান্ত ছবি। প্রথমে পেলাম আমরা উপত্যকার এক অনন্য সুন্দর ছবি, তারপরের অংশতে একটি অল্প বয়সী সৈনিকের ঘুম, নিদ্রা, ঘুম, সে ঘুমাচ্ছে, সুন্দর শান্ত পরিবেশ। কিন্তু তারপরেই কবি পাঠক সাধারণকে চমকে দিয়েছেন, একটা অপ্রত্যাশিত আঘাত পাঠক সাধারণের বুকে এসে লেগেছে। কি? ইন হিজ সাইড, তার পাশে, দেয়ার আর টু রেড হোলস, দুটি রক্তে নাগা গর্ত। এত দূর পর্যন্ত কবিতাটা একটা শান্তি ভাব। কবি যেন দূর থেকে দেখে দেখে আসছেন, এখনো তিনি দেখেননি যে তার পাশে দুটো লাল রক্তে রাখা ফুটো রয়েছে। এইবার তিনিও যেন চমকে গেলেন, এ কি? দুটো রক্তে রাখা গর্ত, কিসের? বুলেটের। বিরোধী পক্ষের সৈনিক দুটি বুলেটের আঘাত সৈনিকটির পাশে। তার মানে সৈনিকটি বোঝা যাচ্ছে আর জীবিত নেই, সে ঘুমায়নি, সে মরে পড়ে আছে প্রকৃতি মাতার কোলে। এইখানে এসে আমরা বুঝতে পারলাম যে সৈনিকটি বেঁচে নেই, সে মারা গেছে। সে ভয়ঙ্কর যুদ্ধের বলি। যুদ্ধে কোনো পক্ষেরই লাভ হয় না, যুদ্ধ শুধু ছিনিয়ে নেয় তরতাজা যুবক সৈনিকদের জীবন, আর দিয়ে যায় স্বজন হারানো যন্ত্রণা, হাহাকার। আমি আগেই বলেছি, কবি প্রথম দিকে যুদ্ধের প্রতি উৎসাহী ছিলেন, তারপর যুদ্ধের বীভৎসতা দেখে, যুদ্ধের মর্মান্তিক পরিণতি দেখে কবি যুদ্ধের প্রতি বিরূপ হয়ে পড়েছিলেন। আর আমাদের এই পাঠ্য কবিতাটিতে কবির সেই ভয়ঙ্কর উপলব্ধির কথাই স্পষ্ট হয়ে উঠেছে। তাই এই কবিতাটি যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধের বিপক্ষে কবির সুচিন্তিত উপলব্ধির প্রকাশ। আর এই দিক থেকেই কবিতাটা হয়ে ওঠে যুদ্ধবিরোধী একটি অসাধারণ কবিতা।